species of Shigella. Shigella dysentery, flexneri, boidy, and Shigella shuni. Shigella shuni অবশ্য বলা হচ্ছে লেট ল্যাকটোজ ফার্মেন্টিং। এগুলি জিজ্ঞাসা করলে বলবেন, আর জিজ্ঞাসা করলে বলার দরকার নেই। তাহলে স্পিসিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Shigella dysentery, Shigella flexneri, Shigella boidy, and Shigella shuni. Shigella কি ধরনের ডিসেন্ট্রি করে সেটা আমরা সবাই জানি, ব্যাসিলারি ডিসেন্ট্রি করে। কারণ যে স্পিসিস দিয়ে সবচেয়ে বেশি কমন তার নামের সাথে মিল আছে, Shigella dysentery। তাহলে এই স্পিসিসটা অনেক বেশি কমন, যেটা হচ্ছে ব্লাডি ডায়রিয়া অথবা শিগেলোসিস করছে। শিগেলা দিয়ে যে ডায়রিয়া হচ্ছে সেটা হচ্ছে ব্লাডি ডায়রিয়া। তাহলে স্পিসিস আমরা জানলাম, মরফোলজিতে দেখলাম। নেক্সট স্লাইড। It causes shigellosis or bacillary dysentery. Now, determinants of pathogenicity. Invasiveness. আমরা তো মনে রাখবো যে ইনভেসিভনেস যেখানে ইনভেশন করছে সেখানে কি হচ্ছে, ব্লাডি ডায়রিয়া হচ্ছে। আর এটা একটা টক্সিন আছে যেটাকে বলা হচ্ছে এন্টেরোটক্সিন। This toxin has a multiplicity of effect and is cytotoxic and enterotoxic. যাই হোক, যে টক্সিনটা আছে সেটা হচ্ছে এন্টেরোটক্সিন। এন্টেরোটক্সিন হচ্ছে ওয়ান টাইপ অফ এক্সোটক্সিন। এই টক্সিনটা যে কাজ একটু পরে আমরা দেখছি। তাহলে ডিটারমিনেন্টস অফ প্যাথোজেনিস ডিপেন্ডেন্ট, যেহেতু তো নরমাটাল কোনো ফ্ল্যাজেলা নাই, সেল ওয়ালে যে লাইকোপলিস্যাকারাইড আছে এটার জন্য বেশি একটা ইফেক্ট নাই, কিন্তু ওর দুটো জিনিসের উপরে তার প্যাথোজেনিসিটি ডিপেন্ড করে। একটা হচ্ছে ইনভেসিভনেস আর একটা হচ্ছে টক্সিন। টক্সিন নিয়ে অনেক কথা আছে, কেউ কেউ বলে শুধু ইনভেশনের কারণেই ব্লাডি ডায়রিয়া হচ্ছে, আর কেউ বলছে যে কিছু টক্সিনের ইফেক্ট আছে। যে যেভাবে শুনতে চায়। হ্যাঁ, অনেক বইতে টক্সিন নিয়ে কোনো কথাই নেই, আর কিছু কিছু বইতে বোথ ইনভেসিভনেস এন্ড টক্সিন। নেক্সট। ইনফেক্টিভ ডোজ আমরা প্যাথোজেনেসিস অফ শিগেলোসিস অথবা ব্যাসিলারি ডিসেন্ট্রি করছি। ডিসেন্ট্রি অ্যাকচুয়ালি টু টাইপস, একটা হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি আর একটা হচ্ছে ব্যাসিলারি ডিসেন্ট্রি। ব্যাসিলারি ডিসেন্ট্রি ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে, শিগেলা দিয়ে হচ্ছে। আর অ্যামিবিক ডিসেন্ট্রি যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যারাসাইট। এটা পড়িস টু ইন্টারমিডিয়েটে এন্টাই বা হিস্টোলাইটিক, এটা একটা প্রোটোজোয়া, ওইটা দিয়েও একটা ডিসেন্ট্রি হচ্ছে, সেটাকে নামের সাথে মিল রেখে সেটাকে বলা হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি। তাহলে ইনফেক্টিভ ডোজ দেখো অনেক কম, 10⁻²। কেন এত কম? কারণ হচ্ছে ওরা স্টোমাক অ্যাসিড, অ্যাসিডিক, হাইড্রোক্লোরিক অ্যাসিডে ওরা রেজিস্ট্যান্ট। সালমোনেলা অনেক বেশি পরিমাণ খেতে হতো, কারণ সালমোনেলা খুব তাড়াতাড়ি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, বাট শিগেলা হচ্ছে রেজিস্ট্যান্ট। সুতরাং ইনফেক্টিভ ডোজ অনেক কম, একটুখানি খেলেই ডিজিজ হয়ে যাবে। ব্যাসিলারি ডিসেন্ট্রিকে অ্যাকচুয়ালি আমরা দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। এগুলো মানে টিচারদের শোনার উপর ডিপেন্ড করে আসলে এইসব বলা হয়েছে, অনেক বইতে এগুলি আছে। একটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনাল ফেজ আর একটা লার্জ ইন্টেস্টাইনাল ফেজ। ইন্টেস্টাইনাল স্পেলিংটা একটু ভুল আছে। ইন স্মল ইন্টেস্টাইনাল ফেজে শুধুমাত্র এন্টেরোটক্সিন block the absorption of electrolyte and glucose resulting watery diarrhea. এটা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলবে যে দুটো ফেজ আছে, একটা স্মল ইন্টেস্টাইন যেটা ব্লাডি ডায়রিয়া হয় সেটা অ্যাকচুয়ালি কোলোনিক ফেজ, ওইটাই আমাদের দরকার। কিন্তু স্মল ইন্টেস্টাইনে টক্সিনের ইফেক্টের জন্য ইট প্রিভেন্ট দ্য অ্যাবজর্পশন অফ দ্য ইলেক্ট্রোলাইট অ্যান্ড গ্লুকোজ রিজাল্টিং ওয়াটারি ডায়রিয়া। এর মধ্যে তোমরা জেনে গিয়েছো, ইকোলাই পড়েছো, যেখানে এই ইফেক্ট আছে সেখানে হচ্ছে ওয়াটারি ডায়রিয়া। নেক্সট। in large intestinal phase এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে ইনভেশন কথাটা বলতে হবে। হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি, এখানে একটু অন্যভাবে লেখা আছে। লার্জ ইন্টেস্টাইনাল ফেজের মধ্যে আমাদেরকে প্রথম যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ইনভেসিভনেস। ইনভেশন করে সে সেলের ভিতরে ঢুকবে এবং সেল টু সেল মাল্টিপ্লাই করবে, সেল টু সেল মাল্টিপ্লিকেশন করবে। এবং বলা হচ্ছে সেল টু সেল মাল্টিপ্লিকেশন করার পরে ওখানে নেক্রোসিস হয়ে আলসারেশন হয়ে ব্লাডি ডায়রিয়া হচ্ছে। এটা হচ্ছে একটা মেকানিজম। কোনো কোনো টিচাররা শুধু এইটুকু বললে হাইলি স্যাটিসফাইড, যদি তুমি ইনভেশন কথাটা বলতে পারো, সেল টু সেল মাল্টিপ্লাই করছে, ওখানে
কলোনাইজেশন করছে এবং করে তারা কি করছে ওখানে নেক্রোসিস দেন আলসারেশন দেন ব্লাডি ডায়রিয়া। কিন্তু কোনো কোনো টিচাররা আবার এটা শুনতে চায় যে ইনভেশন হওয়ার পরে মাল্টিপ্লিকেশন করার পরে ওখানে কি লিবারেট হয়, দে লিবারেট দ্য টক্সিন and this toxin inhibit the protein synthesis. Inhibit the protein synthesis. যেখানে protein synthesis inhibit হবে সেখানে necrosis হবে, ulceration হবে, then bleeding and formation of the pseudomembrane resulting bloody diarrhea. তবে দেখো এই লার্জ ইন্টেস্টাইনাল ফেজের মধ্যে প্রথমে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে invasion and cell to cell multiply, then liberate the toxin, and this toxin causes inhibition of the protein synthesis. Protein synthesis results in necrosis, pseudomembrane formation, ulceration. All the things create there is a bloody diarrhea. তাহলে দুটো জিনিস তোমরা দেখলে যে এটা একটা হচ্ছে ইনভেসিভনেস আর একটা হচ্ছে টক্সিন। আমি বারবারই বলছি কোলনিক ফেজে ইনভেশন করে সেল টু সেল মাল্টিপ্লাই, সেখান থেকে নেক্রোসিস হয়ে সুডোমেমব্রেন তৈরি করে আলসারেশন হয়ে ব্লাডি ডায়রিয়া। কিন্তু যখনই তোমাকে কোনো টিচার শুনতে চাইবে এখানে টক্সিনের কোনো ইফেক্ট আছে কিনা, সাথে সাথে তুমি বলবে আফটার মাল্টিপ্লিকেশন দে প্রডিউস দ্য enterotoxin. Is then this enterotoxin inhibit the protein synthesis, result in microvascular damage, micro abscess in the wall of the colon and terminal area, lead to necrosis of the mucous membrane, superficial ulceration, bleeding, and formation of the pseudomembrane. It's a bloody diarrhea. তাহলে জিনিসটা ক্লিয়ার হলো তোমাদের কাছে? আমরা যদি এভাবে শুধু ইনভেশন নিয়ে বলি তাহলে আমরা এখানে নেক্রোসিস করে আলসারেশন বানাতে পারবো, আর যদি আমরা টক্সিন লিবারেট করে বলি তাহলে আমরা প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে এখানে মাইক্রোভাস্কুলার ড্যামেজ হবে, মাইক্রো অ্যাবসেস, দেন নেক্রোসিস, আলসারেশন এন্ড ব্লিডিং। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার মেকানিজম। তাহলে এই ছোট ছোট ট্রিকি জিনিসগুলিকে আবার মনে রাখতে হবে। তোমরা মানে লেঞ্জের বইতে দেখবে যখন লার্জ ইন্টেস্টাইন কোলনিক ফেজে ওরা শুধুমাত্র ইনভেশনের কথাটা বলেছে, আর কিছু কিছু অন্য বইতে যেগুলো তোমরা ফলো করছো না সেগুলিতে আবার টক্সিনের কথাটা বলা আছে। তাহলে মেকানিজমটা শেষ হলো। ব্যাসিলারি ডিসেন্ট্রি, মেকানিজম অফ ব্যাসিলারি ডিসেন্ট্রি। একটা জিনিস বাদ দিয়েছে সেটা হচ্ছে রুট অফ ট্রান্সমিশন। আমরা ইনফেক্টিভ ডোজ বলার পরে সবসময় প্যাথোজেনেসিসের রুট অফ ট্রান্সমিশন বলি, একটু ফিকোরাল রুট, ফিকোরাল কন্টামিনেটেড ফুড রেঞ্জ, এগুলির মাধ্যমে শিগালাটা ঢুকবে। আমরা একটা জিনিস পড়েছিলাম যে টক্সিনের ইফেক্টের জন্য অনেক সময় কি হতে পারে, এটাকে আমরা বলছিলাম হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। এটা একটু মনে রেখো আর কি। হ্যাঁ, ঠিক আছে। নাও দ্য ল্যাবরেটরি ডায়াগনোসিস। নেক্সট, ল্যাবরেটরি ডায়াগনোসিস স্যাম্পল আমরা স্টুল নিব। এটা সালমোনেলার মতো কিন্তু ব্লাড স্ট্রিমে আসতে পারে না। হ্যাঁ, সালমোনেলা যেমন ব্লাড স্ট্রিমে এসে ব্যাকটেরিয়া করছে, ফিভার হচ্ছে, যেটাকে আমরা এন্ট্রিক ফিভার বলছি, সেখানে ব্লাড স্যাম্পল নিয়ে এটা আইডেন্টিফাই করছে। বাট শিগালোসিস সম্পূর্ণ একটা ব্যাসিলারি ডিসেন্ট্রি, স্টুল আমরা এক্সামিন করব। দেন স্টুল নিয়ে আমরা অনেকে স্টেনিং বলে, স্টেনিং করলে স্টুলের মধ্যে কি নর্মাল ফ্লোরা সবই গ্রাম নেগেটিভ ব্যাসিলার। আমরা কালচার করব, কালচার হচ্ছে ম্যাকনকিস আগার মিডিয়া, সেখানে পেল কালার কলোনি পাবো, আর এক্সএলডি এবং ডিসি মিডিয়াও আছে। এগুলিতে কি টাইপের কলোনি হবে তোমাদের দরকার। তাহলে ম্যাকনকিস আগার মিডিয়াতে আমরা পেল কালার কলোনিস পাবো দুটোই। আর দুটোই তোমাকে তখন এটা জিজ্ঞাসা করবে ম্যাকনকিস আগার মিডিয়াতে সালমোনেলা পেল কালার কলোনি তৈরি হচ্ছে, শিগালাও পেল কালার কলোনি তৈরি, হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট? তাহলে ডিফারেন্সিয়েট যখন তোমাকে বলবে তাহলে ফার্স্টে তোমাকে বলতে হবে সালমোনেলা ইজ মোটাইল, শিগালা ইজ নন মোটাইল। হ্যাঁ, তাহলে এটা দেখে আমরা একটা আইডেন্টিফাই করতে পারছি। সালমোনেলা ফার্মেন্টস গ্লুকোজ উইথ প্রোডাকশন অফ অ্যাসিড এন্ড গ্যাস, শিগালা ফার্মেন্টস গ্লুকোজ উইথ প্রোডাকশন অফ অ্যাসিড নো গ্যাস। হ্যাঁ, তারপরে আসে টিএসআর। টিএসআর মধ্যে দুটোই সালমোনেলা শিগালা দুটো স্ল্যান্ট হবে, বার্ড হবে ইউলো, বাট সালমোনেলা দে প্রডিউস দ্য হাইড্রোজেন সালফাইড, সো ব্ল্যাকেনিং অফ দ্য কলোনি। লাস্ট ক্লাসে আমি বলেছি এটা। কিন্তু শিগালা ও হাইড্রোজেন সালফাইডের উপরে কোনো রিয়াকশন নেই, শুধুমাত্র রেড স্ল্যান্ট তৈরি করবে এবং ইয়েলো বার্ড, নো হাইড্রোজেন সালফাইড। তাহলে এই সমস্ত পয়েন্ট দেখে আমরা ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারবো কোনটা সালমোনেলা কোনটা শিগালা।
তারপর তাহলে দেখো এর আগের স্লাইডটাই দেখা। তাহলে দেখো আমরা শুধু টুলটা নিয়ে সেটা এক্সামিন করলে ম্যাকংকি সাগার মিডিয়াতে পেইল কলোনি এক্সেল দিয়ে আমরা ডিসিএ তে আমরা দেখতে পারি। মোটিলিটি টেস্ট করলে এটা নন মোটাল এন্ড টিএসআই হচ্ছে স্ল্যান্ট হবে রেড, বারটা হবে ইয়ার। এখানে তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে যে হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট অ্যামিবিক ডিসেন্ট্রি ফ্রম ব্যাসিলারি ডিসেন্ট্রি। তাহলে দুটো ডিফারেন্সিয়েট করার জন্য আমরা যেটা বলেছি সেটা হচ্ছে, এটা আমরা ওখানেও পড়বো প্যারাসাইটোলজিতে, তারপর আমি এখানে একটু বলছি ব্যাসিলারি ডিসেন্ট্রি স্টুলে আমরা অ্যামিবিক ডিসেন্ট্রিতে আমরা যেটা পাবো অ্যান্টাইমিস্ট্রোলাইট, দুটো ফর্ম থাকে ট্রোপোজয়েড এবং সিস্ট, দুটোই কিন্তু আমরা আন্ডার মাইক্রোস্কোপে দেখতে পাবো। কিন্তু সালমোনেলাকে শিগালাকে দেখার জন্য আমাকে কি করতে হবে, কালচারে যেতে হবে। আর মাইক্রোস্কোপিক ফাইন্ডিং দুটোতেই ডিসেন্ট্রি মানে স্টুলের সাথে ব্লাড যাচ্ছে, তাহলে দুটোতেই আরবিসি থাকবে, দুটোতেই পাস সেল থাকবে। তুমি অর্গানিজম আইসোলেশনের মাধ্যমে ডিফারেন্সিয়েট করতে পারবে, কিন্তু শিগালা ব্যাসিলারি ডিসেন্ট্রিতে আরবিসি অনেক বেশি থাকে, পাস সেল অনেক বেশি থাকে, ম্যাক্রোফেজ বেশি থাকে, ওখানেও থাকে কিন্তু এখানে অনেক বেশি থাকে। আর ব্যাসিলারি ডিসেন্ট্রি স্টুলের মধ্যে একদম ফ্র্যাঙ্ক আর মানে ব্লাডটা থাকে, আর ওখানে অ্যামিবিক ডিসেন্ট্রি স্টুলের মধ্যে স্টুলের সাথে মিক্সড ব্লাড। তাহলে এই সমস্ত ডিফারেন্সিয়েটিং পয়েন্ট দিয়ে আর অর্গানিজম আইসোলেশন করার জন্য আমাকে কালচারে যেতে হবে, সেটা পেল কালার কলোনি নিয়ে আমি মোটিলিটি টেস্ট এন্ড আদার বায়োকেমিক্যাল টেস্ট করে সেটা শিগালা কিনে সেটা ডিফারেন্সিয়েট করবো। আর অ্যামিবিক ডিসেন্ট্রিতে যেটা অ্যান্টাইহিস্টোলাইটিক, দুটো ফর্ম আমরা ইজিলি আন্ডার মাইক্রোস্কোপে ডিটেকশন করতে পারি, ওইটা দেখে আমরা বুঝবো এটা অ্যামিবিক না ব্যাসিলারি ডিসেন্ট্রি স্টুল। এগুলি আমাদের তোমরা কোশ্চেনগুলি লিখে রাখো, what are the difference between amoebic dysentery bacillary dysentery। তাহলে দেখো এন্টেরোব্যাকটেরিয়াসি কিন্তু আমাদের শেষ হয়ে গেল, আমরা বোথ ল্যাকটোজ ফার্মেন্টিং নন ল্যাকটোজ ফার্মেন্টিং দুটোই পড়িয়ে ফেলেছি। এখন আমরা দেখি একটু ভিব্রিও কলোনিতে যেতে পারি, এটা শেষ আমাদের কিন্তু। হ্যাঁ, এন্টেরোব্যাকটেরিয়াসি নিচে স্লাইডগুলি দেখি, এরপরে এগুলো পড়ানো হয়েছে, এরপরে তোমরা একটু ওয়েট করো, একটু ফাইলটা একটু ওয়েট করতে হবে, আরেকটা ফাইল করতে হবে। তোমরা বুঝতে পারছো আমি যেটা পড়াচ্ছি? হ্যালো, জি ম্যাম। নিচে দিকে দেখি। নিচে নিচে এই তো। তাহলে এখন থেকে আমরা যেটা ভিব্রিও, এটা এখানে রাখি, দেখা যাচ্ছে? জি ম্যাম। দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু ভিব্রিওটা পড়ি, কারণ একটু সিমিলার একটা ভিব্রিও। ভিব্রিওটা কি ধরনের অর্গানিজম? ভিব্রিও গ্রাম নেগেটিভ ব্যাসিলাস, গ্রাম নেগেটিভ ব্যাসিলাস শেপ এবং স্পেশাল ক্যারেক্টারিস্টিক মোটা, শুধুমাত্র একটা ফ্লাজেলা আছে, তাই না? একটা প্রসেসিং এ পোলার ফ্লাজেলা। তাহলে কার্ভ, অ্যারোবিক, রড, মোটাইল। তুমি জিজ্ঞাসা করবে মোটিলিটি একটা মতো ফ্লাজেলা থাকার জন্য তাকে কি বলা হচ্ছে, মনোট্রাইকাস ফ্লাজেলা আছে সেটা বিষয়। তাহলে ভিব্রিও কলোনি হ্যাজ মানে পলিস্যাকারাইড, যেহেতু গ্রাম নেগেটিভ ব্যাসিলা, এটার উপর ডিপেন্ড করে তাকে সেরোলজিক্যালি দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, মানে অনেকগুলি গ্রুপে ভাগ করা হয়েছে। যে মানে সোমাটিকটা আমরা রেখেছি 1 থেকে 139 অ্যান্টিজেনিক গ্রুপে তাকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে অন দ্য বেসিস অফ সেল ওয়াল স্ট্রাকচার। এটা মরফোলজিতে আসবে না, এটা আমরা নিয়ে দিচ্ছি। তাহলে মরফোলজিটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা গ্রাম স্টেন করলে কি রকম কার্ভ, অ্যারোবিক, রড, মোটা, and they have monotrichous flagella। এখন তোমাকে জিজ্ঞাসা করবে নেক্সট কোশ্চেন যে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন এন্টেরোব্যাকটেরিয়াসি এন্ড ভিব্রিও, বা আর অন্যভাবে জিজ্ঞাসা করতে পারে why vibrio colony is not included within enterobacteriaceae।
তাহলে প্রথমে আমরা পেয়ে গেলাম এটা অ্যারোবিক আর এন্টোরোব্যাকটেরিয়াসি হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক অর্গানিজম, আর ভিব্রিও কলোনি হচ্ছে অক্সিডেজ, কি অক্সিডেজ Positive. পজিটিভ আর এন্টোরোব্যাকটেরিয়াসি হচ্ছে অক্সিডেজ নেগেটিভ। আচ্ছা, তাহলে এটা আমরা একটু দেখলাম যে ভিব্রিও কলের যে সেল ওয়াল আছে তার উপর ডিপেন্ড করে অনেকগুলো অ্যান্টিজেনিক গ্রুপে ভাগ করা হয়েছে 1 থেকে 139। নেক্সট, তাহলে কোনগুলি কি করে, যে সেরোলজিক্যাল গ্রুপটা আমরা দেখলাম, তার একটু ডিটেলস পরে দেখবো। ভিব্রিও কলেরা সেল গ্রুপ O1 এবং মানে মাঝখানে সব সংখ্যাগুলি বাদ দিয়ে আমরা O139 এই দুটোই হচ্ছে আমাদের কলেরার জন্য রেসপন্সিবল। দ্যাট মিনস দে কজেস এপিডেমিক এন্ড পেন্ডেমিক কলেরা। এর মধ্যে আবার কিছু আছে নন O1 এবং নন O139, এটা কলেরা আর ডায়রিয়া করে, মাইল্ড ডায়রিয়া হতে পারে, রেয়ারলি এক্সট্রা ইন্টেস্টাইনাল ইনফেকশন। স্পিসিস গুলি হচ্ছে ভিব্রিও কলেরার মধ্যে আরেকটা স্পিসিস হচ্ছে ভিব্রিও প্যারাহিমোলাইটিকাস, এটাও একই জিনিস, গ্যাস্ট্রোএন্টেরাইটিস করছে। and other species vibrio minicus, vulnificus, এগুলি হচ্ছে ear, wound, soft tissue and other extra intestinal infection। আমাদের যদি আমাদেরকে জিজ্ঞাসা করো হোয়াট আর দ্য স্পিসিস অফ ভিব্রিও, তাহলে একটা হচ্ছে আমরা ভিব্রিও কলেরি বলবো, তারপরে ভিব্রিও প্যারাহিমোলাইটিকাস, এই দুটো বললেই না, আর একটু ভালো আমরা বলতে চাই তাহলে মিনিকাস, ভালনিফিকাস। তাহলে ভিব্রিও কলেরি এবং ভিব্রিও কলেরি, তার মধ্যে দুটো গ্রুপ, একটা হচ্ছে O1 এবং O139, যারা হচ্ছে এপিডেমিক এবং পেন্ডেমিক কলেরার জন্য রেসপন্সিবল। তাদের মধ্যে আরেকটা গ্রুপ আছে নন বলে যেটা বলছি, সেটা হচ্ছে মাইল্ড ডায়রিয়া করতে পারে, আর প্যারাহিমোলাইটিকাস ইট কজেস গ্যাস্ট্রোএন্টেরাইটিস। এই রিলেশন আমরা বলি, অনেক শেষ করে ফেলেছি। Causes of watery and bloody diarrhea, bacterial cause, parasitic cause, হ্যাঁ, যদি অ্যাজ এ হোল তোমাকে বলা হয় অর্গানিজম কজেস ওয়াটারি এন্ড ব্লাডি ডায়রিয়া, তাহলে আমরা অনেকগুলি বলতে হবে, সেখানে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট গুলি আসবে। আর যদি তোমাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়াল কজেস অফ ওয়াটারি এবং ব্লাডি ডায়রিয়া, আমরা কিছু কিছু পড়ে ফেলেছি, আর যত যাবো তত আমরা দেখবো। তাহলে ভিব্রিও কলেরা যে ডিজিজ করে সেটা সবাই তোমরা জানো, এটা হচ্ছে কলেরা করছে, এবং সেখানে কি হচ্ছে রাইস ওয়াটার ইজ টু, দ্যাট মিনস ওয়াটারি ডায়রিয়া। নেক্সট, তাহলে দেখো প্রথমে ক্লাসিফিকেশনটা আমরা কিভাবে করছি, ক্লাসিফাই ভিব্রিও। যদি তোমাকে এই কোশ্চেনটা বলা হয় তাহলে আমরা একটু গুছিয়ে এখন বলি। ভিব্রিও কলেরি যেহেতু সেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সোমাটিক অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে ফার্স্টে ওকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে O1 থেকে O139, আর একটা হচ্ছে নন 1 থেকে নন 139। এখন যেটা হচ্ছে O1, তাকে আমরা আবার বায়োকেমিক্যালি দুটো গ্রুপে ভাগ করেছি, একটা হচ্ছে এলটো এন্ড ক্লাসিক্যাল বায়োটাইপ। এদেরকে আমরা সেরোলজিক্যালি দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, ইনাবা এন্ড ওগাওয়া। ঠিক আছে, তাহলে ক্লাসিফিকেশন অনেক সময় জিজ্ঞাসা করা হয় পরীক্ষার সময়, একটু জিজ্ঞাসা করলে আমাদের অ্যাকচুয়ালি এগুলো মনে থাকে, যে একটুখানি বলতে পারলেই হবে। তাহলে ক্লাসিফাই ভিব্রিও যদি তোমাকে বলে তাহলে তোমাকে প্রথমে মনে রাখতে হবে এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটার পলিস্যাকারাইড আছে, পলিস্যাকারাইড মানে সোমাটিক অ্যান্টিজেন। তাহলে এটার উপর ডিপেন্ড করে আমরা দুটো গ্রুপে ভাগ করেছি, একটা হচ্ছে O1 আর একটা O139, আরেকটা হচ্ছে নন নন সেম জিনিস। তাহলে যেটা ভিব্রিও O1, তাকে বায়োকেমিক্যালি দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এলটার আর একটা হচ্ছে ক্লাসিক্যাল বায়োটাইপ। সবই কলেরা করছে। এই দুটো বায়োটাইপকে সেরোলজিক্যালি আবার দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, ইনাবা এন্ড ওগাওয়া, বিভিন্ন জনের নাম দিয়ে এগুলো করা হয়েছে। তাহলে আমি খুব সিম্পল ওয়েতে ক্লাসিফিকেশনটা তোমাদের বললাম। নেক্সট, এগুলি দরকার। নেক্সট, now the pathogenesis of cholera. তাহলে ভিব্রিও কলেরি transmitted by fecal contamination of the water and food, এর মাধ্যমে primarily from human sources। তাহলে সোজা কথা হচ্ছে ফিকোরাল রুট দিয়ে ট্রান্সমিশন হবে। নেক্সট,
ইনফেক্টিভ ডোজ হচ্ছে 10 to the power 5 to 10 to the power 8। নেক্সট, তাহলে ইনফেক্টিভ ডোজটা এখানে দেখো, ইনফেক্টিভ ডোজ হচ্ছে 10 to the power 5 to 10 to the power 8, অনেকটা সালমোনেলার মতো। কেন এত বেশি ডোজ? এটা কারণ ওরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে খুব তাড়াতাড়ি ডিস্ট্রয় হয়ে যায়, সেজন্য অনেক বেশি পরিমাণ না খেলে কলেরা হতে পারবে। তাহলে the pathogenesis of cholera is dependent on colonization of the small intestine by the organism and secretion of enterotoxin। তাহলে তোমাকে যদি বলা হয় ডিটারমিনেন্টস অফ প্যাথোজেনিসিটি, এটা কি আছে? তাহলে ডিটারমিনেন্টস অফ প্যাথোজেনিসিটি solely depend on enterotoxin। এটার enterotoxin-এর উপর খুব বেশি ডিপেন্ড করে, and this enterotoxin mechanism is similar to enterotoxin of E. coli, heat levi E. coli, যেটা আমরা পড়েছি enterotoxigenic E. coli, যেটা ওয়াটারি ডায়রিয়া করে, যেটা আরেকটা হচ্ছে ট্রাভেলার্স ডায়রিয়া। এই জন্য এটা আজকে পড়াচ্ছি যাতে তোমাদের এটা মনে থাকে, সেম মেকানিজম। তাহলে দুটো সিমিলার করে পড়লে তোমাদের বারবার পড়ার দরকার হবে না। যে এন্টারটক্সিনটা লিবারেট করে সেটার আরেকটা নাম হচ্ছে কলেরা জেন। তাহলে আমরা প্যাথোজেনিসিটি ডিপেন্ড করছে, কলোনাইজেশন তো আছেই, তার সাথে সাথে হচ্ছে এন্টারটক্সিন। For colonization, large number of bacteria, that means 10 to the power 5 to 8, must be ingested because this organism is particularly sensitive to stomach acid. Adherence to the cell of the brush border of the gut. After adhering, the organism multiply and secrete enterotoxin. This enterotoxin is called the cholera gene. তাহলে তুমি দেখো হিট লেবাল এন্টারোটক্সিন, এটার সাথে এটার কোথায় একটু ডিফারেন্স? মেকানিজম সেম, কিন্তু আমরা এন্টারোটক্সিজেনিক ই কলাই, আমরা কি পড়েছিলাম প্রথমে? মনে আছে তোমাদের? এন্টারোটক্সিজেনিক ই কলাই এটা কি থাকে? দুটো কি থাকে? সাব ইউনিট। এখানে কিন্তু ওরকম কোনো সাব ইউনিট, এইটা জায়গায় একটু, হ্যাঁ। তাহলে দেখো, সেই জন্য আমরা সব কথাগুলো কিন্তু সব কিন্তু ভাইবাতে জিজ্ঞাসা করবে, সেই জন্য এগুলো এইভাবে লেখা হয়েছে। তাহলে অ্যাডহারেন্স টু দ্য, তাহলে সে প্রথমেই অ্যাডহার করবে ইন্টেস্টাইনাল ব্রাশ বর্ডার। আফটার অ্যাডহারিং, দ্য অর্গানিজম সবসময় অ্যাডহার করার পর মাল্টিপ্লাই করে and secrete enterotoxin, যেটাকে আমরা বলছি কলেরা জেন। একদম এন্টারোটক্সিজেনিক ই কলাইয়ের মতো তার মেকানিজম। নেক্সট হচ্ছে এটার তো সাব ইউনিট আছে, তাহলে কলেরা জেন সেম সাব ইউনিট এখানেও আছে। The cholera gene consists of two subunits A and B. B for binding and A is the active part. The B subunit, which is এত কিছু বলার দরকার, bind to the ganglioside receptor on the surface of the enterocyte and facilitate the entry of the subunit A into the cell. When the subunit A inserted into the cytosol, it catalyzes the addition of ADP ribose. একদমই তোমরা এই কথাগুলি বলবে না, তোমরা তখন কোথায় চলে যাবে? When A subunit enter into the cell, they increase the cyclic, they activate the adenine cyclase. So activation of the cyclic AMP, এই কথাগুলি বলবে, এগুলি একদম মনে থাকবে। মাঝখানে যে কথাগুলি আছে এগুলি মনে থাকবে, which causes persistent stimulation of the adenine cyclase. Next, as a resulting overproduction of the cyclic AMP and activate the cyclic AMP dependent protein kinase. Protein kinase ke activate korbe an ion transporter into the cell membrane, resulting in the loss of water and fluid from the cell. The watery efflux enter into the lumen of the gut, resulting in massive watery diarrhea. যেটাকে আমরা বলছি রাইস ওয়াটার, চাল ধোয়া পানির মতো তার ডায়রিয়াটা। এবং এটা যদি আমরা স্টুল এক্সামিন করি তাহলে দেখা যাবে এখানে কোনো পলিমরফো নেই, রেড ব্লাড সেল। এটা নিয়ে আমরা এক্সামিন করবো কি, এটা কালচার করে আমরা অর্গানিজম আইসোলেশন করবো অথবা বিভিন্ন বায়োকেমিক্যাল টেস্ট দিয়ে করবো। Morbidity and death are due to dehydration and electrolyte imbalance. তোমাকে জিজ্ঞাসা করবে কলেরা পেশেন্টকে, মানে এরকম রাইস ওয়াটার স্টোর হতে বা হসপিটালাইজেশন একদম মাস্ট, কারণ এইসব পেশেন্টগুলি খুব তাড়াতাড়ি ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে
মারা যেতে পারে। তাহলে জিজ্ঞাসা করবে কেন ওরা মারা যায়, ডিউ টু ডিহাইড্রেশন অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তোমরা ওয়ার্ডে দেখবে পেশেন্ট গুলি, কলেরা পেশেন্ট সিভিয়ার ডিহাইড্রেশন নিয়ে আসে। তাহলে মেকানিজমটা তার টক্সিনের খুবই সিম্পল। যখন সে ঢুকবে ইন্টেস্টাইনাল ওয়ালে, মাল্টিপ্লাই করবে অ্যান্ড লিবারেট দ্য এন্টারোটক্সিন, যেটাকে আমরা কলেরা জেন বলছি। দুটো সাব ইউনিট এ এবং বি। বি ফর বাইন্ডিং, এ ইজ দ্য অ্যাক্টিভ পার্ট। যখন এইটা সেলের ভিতরে ঢুকবে তখন দে অ্যাক্টিভেট দ্য অ্যাডিনাল সাইক্লেস। অ্যাডিনাল সাইক্লেসকে যখন অ্যাক্টিভেট করবে তখন সাইক্লিক এএমপি লেভেল বাড়বে। সাইক্লিক এএমপি লেভেল বাড়লে এটা কাকে অ্যাক্টিভেট করবে, প্রোটিন কাইনেজ। প্রোটিন কাইনেজকে অ্যাক্টিভেট করলে এটা আয়ন ট্রান্সপোর্ট ইনটু সেল মেমব্রেন, সো রেজাল্টিং ইন দ্য লস অফ ওয়াটার এন্ড আয়ন। সেলের ভিতর থেকে সমস্ত কিছু বেরিয়ে আসবে। যত ওয়াটার বেরিয়ে আসবে এটা কোথায় জমা হতে থাকবে, লুমেনের মধ্যে, রেজাল্টিং ইন ম্যাসিভ ওয়াটারি ডায়রিয়া। ওটা একটু এটুকু পর্যন্তই তার মেকানিজম। লাস্টে যে কথাটা বলেছি সেটা হচ্ছে ভাইবার জন্য জিজ্ঞাসা করা হয়, মরবিডিটি এন্ড ডেথ আর ডিউ টু ডিহাইড্রেশন অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। তাহলে মেকানিজম ওটার মতো বললে হবে, যেটুকু মনে থাকবে সেটুকুই বলবে, এটার সাথে মিলায় বলতে পারলেও কোনো প্রবলেম নেই। নেক্সট। আচ্ছা, এখন দেখো কলেরা জেন অথবা কলেরা যে এন্টারোটক্সিন, সেটা কি কি মেডিয়েটেড, কি মেডিয়েটেড বলো? হ্যাঁ, এটা স্পেশাল ক্যারেক্টার কি? ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজের মধ্যে কি কি টক্সিন আর ব্যাকটেরিওফাজ মেডিয়েটেড বলতে পারবে? ফাজ মেডিয়েটেড টক্সিন কি কি আছে? ব্যাকটেরিওফাজ মেডিয়েটেড টক্সিন নাম শোনো নাই? হ্যালো, জি ম্যাম। বলো ব্যাকটেরিওফাজ মেডিয়েটেড টক্সিন কি কি আছে? কি রে, বলতে বলতে পারছো না? টক্সিন বলতে নেই না, যেটা পড়াই। আচ্ছা ঠিক আছে, বলো তারপরে আর কি আছে? ডিপথিরিয়া পড়েছো? ডিপথিরিয়া পড়ানো হয়েছে? কর্নিব্যাকটেরিয়াম টক্সিন তো ব্যাকটেরিওফাজ মেডিয়েটেড না? তারপরে আমি কি পড়েছি? ইরাথ্রোজেনিক টক্সিন ফাজ মেডিয়েটেড। এগুলি তোমার কিচ্ছু মনে থাকছে না। তাহলে কলেরা জেন এটা হচ্ছে ব্যাকটেরিওফাজ মেডিয়েটেড, এটা মনে রাখতে হবে। The gene for cholera toxin and other virulence for carrying on single-stranded DNA bacteriophage called CTX. Toxin producing one can occur with CTX fast transduce this gene. এটা উনি মেকানিজমটাই, আমরা ব্যাকটেরিওফাজের মেকানিজমটাই বললাম। যাই হোক, এতে কলেরা টক্সিন ইজ এ ব্যাকটেরিওফাজ মেডিয়েটেড টক্সিন। ফাজ মেডিয়েটেড না হলে এটা নন প্যাথোজেনিক। এবং যে ব্যাকটেরিওফাজ তাকে বলা হচ্ছে সিটিএক্স। যেমন কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরির বেলায় যে ফাজ থেকে আমরা সেটা বলেছি বিটা কর্নিফাজ, আর এটার বলা হচ্ছে সিটিএক্স। যাই হোক, এই টক্সিনটা হচ্ছে ব্যাকটেরিওফাজ মেডিয়েটেড টক্সিন। নেক্সট। Now the laboratory diagnosis specimen আমরা কি নিব? স্টুল নিব, কারণ এটা ব্লাডে আসে না। স্টুল নিয়ে আমরা তার কি করব? একটা মোটিলিটি টেস্ট করব। আচ্ছা, কি কি ভাবে মোটিলিটি টেস্ট করা হয় তোমরা বলতে পারবে? আমরা একটা ব্যাকটেরিয়ার মোটিলিটি টেস্ট দেখতে চাইলে কি কি ভাবে করতে পারি? একটু বলো তো কেউ দেখি, কি কি ভাবে মোটিলিটি টেস্ট করা যায়? সব মোটিলিটি টেস্ট কি কি ভাবে করা যায়? তাহলে দেখো, স্মেয়ারটা তৈরি মানে আমরা প্রথমে স্পেসিমেন কালেকশন, দেন মোটিলিটি টেস্ট। স্মেয়ার না বলে এখানে বলা মোটিলিটি টেস্ট। হ্যাঁ, মোটিলিটি টেস্ট আমরা এটাকে কি করব? ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ, মানে মাইক্রোস্কোপে তোমরা দেখেছো তার ফিল্ডটাকে যদি ডার্ক করে দেওয়া হয় তখনই শুধুমাত্র আমরা ভিব্রিওটা দেখতে পাবো, কমা সেই ব্যাসিলায় যেটা একটা ফ্ল্যাজেলা আছে সেটা মাত্র শুধুমাত্র ওখানেই দেখা যাবে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপে। এমনি লাইট মাইক্রোস্কোপে মোটিলিটিটা দেখা যাবে। তাহলে হচ্ছে নাম্বার 2 যে হেডিংটা হবে সেটা অ্যাকচুয়ালি মোটিলিটি টেস্ট বাই ডার্ক ফিল্ড আর ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি দিলে আমরা ভিব্রিও কলেট শুটিং স্টার অ্যাপিয়ারেন্স অন এ ভ্যালি, মানে পর্বতের মধ্যে হঠাৎ করে দেখা যাবে যে কোনো একটা
মানে তারা খসে পড়েছে এরকম তার মুভমেন্টটা, হ্যাঁ। ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি ও ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপি দিয়ে তার আমরা মোটিলিটি দেখতে পাই। দুটো ব্যাকটেরিয়ার মোটিলিটি দেখার জন্য আমাকে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি ইউজ করতে হয়। তার মধ্যে একটা তো এখানে বললাম, আরেকটা হচ্ছে ট্রিপোনোমা প্যালিডা, যেটা সিফিলিস করে। এগুলি মনে রাখতে হবে। তাহলে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি দিয়ে আমরা দুটো ব্যাকটেরিয়ার মোটিলিটি দেখবো, একটা হচ্ছে ভিব্রিও কলেরি, আরেকটা হচ্ছে ট্রিপোনোমা প্যালিডা। এমনিতে মোটিলিটি টেস্ট দেখতে হলে আমাকে কয়েকটা মেথড অ্যাপ্লাই করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে কি, একটা স্যাম্পল নিয়ে আমি কভার স্লিপ দিয়েও দেখতে পারি, হ্যাঙ্গিং ড্রপ প্রিপারেশন যাকে বলা হচ্ছে, এটা দেখাবো হয়। ওয়েট মাউন্ট প্রিপারেশন সেটাও বলতে পারো। ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি এটা দিয়েও দেখা যায়। আর কিভাবে দেখা যায়, আর একটু সফট আগার মিডিয়ার মধ্যে আমরা অনেক টাইপের করেছি। সফট আগার মিডিয়ার মধ্যে যদি স্যাম্পলটাকে ইনাকুলেশন করি, তাহলে তার একটা মুভমেন্ট আমরা ওখানে দেখতে পাবো। এগুলি দেখে আমরা মোটিলিটি টেস্ট করে ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা, যাই হোক, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি দিয়ে দুটো দেখা যাবে, একটা ভিব্রিও কলেরি আর একটা হচ্ছে ট্রিপোনোমা প্যালিডা। তাহলে ভিব্রিও কলেরির মুভমেন্টটা কিরকম হবে, আমি সময় জিজ্ঞেস করবো। শুটিং স্টার ভেদ, এটা হচ্ছে তার মুভমেন্টটাকে এইভাবে ক্যারেক্টারাইজেশন করা হয়েছে। তাহলে আমরা মুভমেন্টটা দেখতে পেলাম। নেক্সট, তারপর আমরা গ্রাম স্টেইন করতে পারি। গ্রাম স্টেইন করলে আমরা গ্রাম নেগেটিভ ব্যাসিলাই পাবো। তারপরে হচ্ছে কালচারের জন্য যেটা সিলেক্টিভ মিডিয়া, সেটা হচ্ছে TCBS মিডিয়া, থায়োসালফেট, সাইট্রেট, বাইলসল, সুক্রোজ, আগার মিডিয়া। এটা হচ্ছে সিলেক্টিভ মিডিয়া ফর ভিব্রিও কলেরি। থায়োসালফেট, সাইট্রেট খুব জিজ্ঞাসা করা হয়, সাইট্রেট, বাইলসল, সুক্রোজ, আগার মিডিয়া। ভিব্রিও কলেরি হচ্ছে সুক্রোজকে ফার্মেন্ট করে। সুক্রোজকে ফার্মেন্ট করলে সে অ্যাসিড প্রোডাকশন করে, সেই জন্য কলোনিটা কি হয়ে যায়, ইয়েলো কালার। যেখানে অ্যাসিড প্রোডাকশন সেখানে কালারটা ইয়েলো। সরি, ইয়েলো কালার কলোনি আমরা পাই। আর গ্রোথ অনেক সময় র্যাপিড করার জন্য পেপটোন ওয়াটারে আমরা দিই, অথবা ব্লাড আগার পিএইচটাকে একটু বেশি করে দিতে হয়, কারণ এটা অ্যালকালাইন মিডিয়াতে গ্রো করে। নাই, এত কিছু জানার দরকার নাই। তবে কালচার আমরা করতে পারবো, পেপটোন ওয়াটার হবে অ্যাকচুয়ালি, ব্লাড আগারেও করা যায়, কিন্তু তার জন্য যে সিলেক্টিভ মিডিয়া সেটার নামই বলতে হবে। এটা হচ্ছে থায়োসালফেট, সাইট্রেট, বাইল সল্ট, সুক্রোজ, আগার মিডিয়া। কিরকম হবে, ইয়েলো কালার কেন হবে, কারণ সুক্রোজকে ফার্মেন্ট করে এসে অ্যাসিড প্রোডাকশন করছে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা অনেকগুলি সেরোটাইপ করেছি 01 থেকে 139। এগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করবো, খুব সিম্পল। এগুলি হচ্ছে অ্যান্টিজেন, তার এগেইনস্টে স্পেসিফিক অ্যান্টিসেরা দিলে এগ্লুটিনেশন টেস্টের মাধ্যমে আমরা এই টাইপগুলি আইডেন্টিফাই করতে পারি। তাহলে স্পেসিফিক টেস্ট, ভিব্রিও কলেরি organism are further identified by slide agglutination test with specific antisera. স্পেসিফিক মানে ওর এগেইনস্টে এটা, আর 139 এগেইনস্টে এটা। তাহলে দেখা যায় স্লাইড, এগুলো একটা এগ্লুটিনেশন টেস্টের এক্সাম্পল। সাইট এগ্লুটিনেশন করে আমরা ফাইনাল আইডেন্টিফিকেশন করতে পারি। নেক্সট হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট, অক্সিডেজ টেস্ট, পজিটিভ। এত কিছু করে আমরা ভিব্রিওকে আইডেন্টিফাই করতে হবে। তোমাকে অনেক সময় জিজ্ঞাসা করবে, আচ্ছা ল্যাবরেটরি ডায়াগনোসিসটা আমি আবার বলি, স্টোর করব আমরা, স্টোর নিব স্পেসিমেন হিসেবে, তার মোটিলিটি দেখবো। গ্রাম স্টেইনটা এখানে মনে রাখবে, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই পাওয়া যাবে। অনেক সময় জিজ্ঞাসা করে গ্রাম স্টেইন করলে তুমি কিরকম পাবে, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই পাবো আমরা। তারপরে কালচার করবো, থায়োসালফেট, সাইট্রেট, বাইল সব, সুক্রোজ, আগার মিডিয়া। স্পেসিফিক টেস্ট অথবা ফাইনাল আইডেন্টিফিকেশন উইথ স্পেসিফিক অ্যান্টিসেরা, বায়োকেমিক্যাল টেস্ট হচ্ছে অক্সিডেজ টেস্ট করলে সেটা পজিটিভ পাওয়া যাবে। আর মোটিলিটি টেস্ট, এটা আমি আবার বারবারই ভুলে যাচ্ছি, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপিতে করব। এটা সবাই মনে রাখবে, এটা মোটিলিটি কিভাবে দেখা হয়, কোন কোন ব্যাকটেরিয়া ডার্ক ফিল্ডে মোটিলিটি দেখা হয়, এটা একটা। আর একটা হচ্ছে ট্রিপোনোমা প্যালিডা। এগুলি ফাইবারতে খুব বেশি জিজ্ঞাসা করা হয়। নেক্সট, আচ্ছা তাহলে ভিব্রিও কলেরিটা শেষ হলো, এটা শেষ। এখন আমরা যাব হিমোফিলাস। দেখি এটা ক্লোজ করে বন্ধ করতে।
সেগুলো একদম উপরে চলে যান, একদম উপরে ফাইলটা আবার খুলতে হবে। ব্যাকটেরিয়াতে আসছে, ব্যাকটেরিয়া আবার একটু ব্যাক করে হিমোফিলাস 2 এখানে দেখেন নিচে নিচে নিচে, হ্যাঁ না 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 এটার উপরেটা, ঠিক আছে ঠিক আছে। আমরা কিন্তু প্রায় সিস্টেমিক শেষের দিকে চলে আসতেছি, ঠিক আছে। হ্যাঁ আমাদের পরীক্ষা জি ম্যাম। আমি বলেছি সেপ্টেম্বরের মিডলে কিন্তু আমরা ফার্স্ট হাফ পরীক্ষাটা নিয়ে নিব। হ্যাঁ তোমরা সেভাবেই পড়তে থাকো। আচ্ছা এখন যেটা আছে সেটা হিমোফিলাস, একবার এন্টেরোব্যাকটেরিয়াসি ভিব্রিও সুডোমোনাস এখান থেকে। আচ্ছা এন্টেরোব্যাকটেরিয়াসির সাথে সাথে আমার একটা কথা, একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয় প্রায়, এক্সাম্পল অফ গ্রাম নেগেটিভ ব্যাসিলাই এক্সেপ্ট এন্টেরোব্যাকটেরিয়াসি গ্রুপ। কারণ এন্টেরোব্যাকটেরিয়াসি গ্রুপ সবাই জানে, তার বাইরে কি কি গ্রাম নেগেটিভ ব্যাসিলাই আছে সেগুলি জিজ্ঞাসা করা হয়, সেগুলি মনে রাখতে হবে। তাহলে একটা আমরা পড়লাম ভিব্রিও সুডোমোনাস, একটা পড়লাম, আর কি কি আছে আরগুলি পড়বো আমরা, ক্যাম্পাইলোবাক্টর হেলিকোবাক্টর এগুলি আমরা পড়বো। হিমোফিলাস ও গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। তাহলে অনেক সময় আরেকটা জিজ্ঞাসা করা হয় এক্সাম্পল অফ গ্রাম নেগেটিভ ব্যাসিলাই। এক্সাম্পল অফ গ্রাম নেগেটিভ ব্যাসিলাই বললে যারা আসলে খুব মানে চায় যে ওখান থেকে কোশ্চেন করুক টিচাররা, তাহলে প্রথমে আমাকে এন্টেরোব্যাকটেরিয়াসি গ্রুপের মধ্যে যত অর্গানিজম আছে সবগুলি আমাকে বলে ফেলতে হবে। তারপর আমি ভিব্রিওতে যাই, সুডোমোনাসে যাই, তারপরে হচ্ছে ক্যাম্পাইলোবাক্টর হেলিকোবাক্টর হিমোফিলাস, এইভাবে আস্তে আস্তে করে আমাকে আসতে হবে। ইম্পর্টেন্সটা তোমাদের বুঝতে হবে। আর যদি জিজ্ঞাসা করা আদার দেন এন্টেরোব্যাকটেরিয়াসি, তারপরে তোমার কাছে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে, এগুলো বলতে হবে। অনেকে একদম ব্লক হয়ে যায় যদি বলা হয় যে আদার দেন এন্টেরোব্যাকটেরিয়াসি, তখন খুঁজে পায় না আসলে। হ্যাঁ কমন কমন গুলো ভিভিও বললে টিচাররা খুব খুশি, তখন ওখান থেকে কোশ্চেন করলে, ওখান থেকে কোশ্চেন করলে তো তোমরা পারবে। তাহলে হিমোফিলাস, হ্যাঁ হিমোফিলাস এটা হচ্ছে রেসপিরেটরি থ্রোটে স্পিরিটাকে ইনফেকশন করে, মেনিনজাইটিস করে, অটাইটিস মিডিয়া করে। একটু ইন্টেস্টাইন থেকে আমরা একটু দূরে চলে এসেছি। গ্রাম নেগেটিভ প্রিওমরফিক ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ প্রিওমরফিক কেন বলা হচ্ছে, কারণ এটা শর্ট ব্যাসিলাই থাকে, অনেক সময় এটাকে বলা হচ্ছে কক্কো ব্যাসিলাই, মানে ব্যাসিলার উপরে আবার একটু একটু ডট থাকে, মানে ব্যাসিলা এবং কক্কাই একসাথে, সেজন্য এটাকে বলা হচ্ছে কক্কো ব্যাসিলাই। মরফোলজিতে প্রথমেই বলা হচ্ছে গ্রাম নেগেটিভ প্রিওমরফিক ব্যাকটেরিয়া। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জির মধ্যে দুটো স্পিসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিমোফিলা ইনফ্লুয়েঞ্জি আর হিমোফিলাস ডুক্রি। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি তার মরফোলজির মধ্যে এটা হচ্ছে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। ক্যাপসুলেট ব্যাকটেরিয়ার উপর ডিপেন্ড করে এটা 6 সেরোটাইপ করা হয়েছে, তার মধ্যে এ বি সি ডি, তার মধ্যে টাইপ বি ইজ এ মোর ইম্পর্টেন্ট and it causes meningitis. তাহলে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি যে স্মল গ্রাম নেগেটিভ রড বলতে পারো, প্রিওমরফিক ব্যাকটেরিয়া বলতে পারো, অথবা কক্কো ব্যাসিলি। ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অথবা অ্যান্টিজেনিক স্ট্রাকচারের মধ্যে কি আছে, পলিস্যাকারাইড ক্যাপসুল আছে। ক্যাপসুল পলিস্যাকারাইডের উপর ডিপেন্ড করে তাকে 6টা গ্রুপে ভাগ করা হয়েছে। অ্যামং দেম টাইপ বি কজেস মেনিনজাইটিস ইন ইয়াং চিলড্রেন। স্কুল গোয়িং বাচ্চাদের যেটা দিয়ে মেনিনজাইটিস হয় সেটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। আর একদম নিউনিটের যে মেনিনজাইটিস যেটা দিয়ে হয় সেটা হচ্ছে, ঠিক আছে নিউনিটের যেটা দিয়ে মেনিনজাইটিস হয় সেটা আমরা পড়ে এসেছি, এটা হচ্ছে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, যেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস এ গ্যালাক্সি। May causes of meningitis, bacterial cause according to age, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। স্যার পড়াবে, পড়ানোর পরে তুমি দেখো আমি বলছি নিউনেটাল মেনিনজাইটিস কজ বাই, কি বললাম একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস এ গ্যালাক্সি, তারপরে হচ্ছে লিস্টেরিয়া মনোসাইটোজেন্স, আর গ্রাম নেগেটিভ ব্যাসিলাই আছে। স্কুল গোয়িং এর মধ্যে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, নাইসেরিয়া মেনিনজাইটিস, স্ট্রেপ্টোকক্কাস। অ্যাডাল্ট এজে আমরা একটু স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, হিমোফিলা নাইসেরিয়া মেনিনজাইটিস এন্ড হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। এভাবে ক্লাসিফিকেশনটা করা হয় অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স।
all is a chronic case by mycobacterium tuberculosis. The growth of the organism media require two components. To grow করানোর জন্য চকলেট আকারের মিডিয়াতে দুটো কম্পোনেন্টের দরকার হয়, একটা হচ্ছে এক্স ফ্যাক্টর আর একটা হচ্ছে ভি ফ্যাক্টর। এক্স ফ্যাক্টর হচ্ছে হিম আর ভি ফ্যাক্টর হচ্ছে যেটা ভি ফ্যাক্টর সেটা হচ্ছে এনএটি, এটা কোফ্যাক্টর হিসেবে কাজ করে। Colonies on Staphylococcus on blood agar causes release of V factor yielding the satellite phenomenon. এটা আসলে প্র্যাকটিক্যালি দেখতে হয়, এত জানার দরকার নেই। তোমরা মনে করো যে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি স্টেফাইলোকক্কাস এর গ্রোথের সাথে যদি আমি একটু গ্রো করাই তাহলে দেখা যাবে একটা স্যাটেলাইট তো সবাই তোমরা জানো স্যাটেলাইট ফেনোমেনন ডেভেলপ করে। এটুকুই জানো, এত ডিটেলস দরকার নেই। গ্রোথ অফ দ্য অর্গানিজম অন মিডিয়া রিকোয়ার টু কম্পোনেন্ট, একটা হচ্ছে এক্স ফ্যাক্টর আর একটা হচ্ছে ভি ফ্যাক্টর। তাহলে স্টেফাইলোকক্কাস অরিয়ের সাথে গ্রো করালে এটা স্যাটেলাইট ফেনোমেনন হবে। ঠিক আছে, তারপরে নেক্সট তুমি আসলে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি মরফোলজিটা জিজ্ঞাসা করো কি কি ডিজিজ ও করে, সেটা মেনিনজাইটিস তোমরা বলছো কিনা এগুলি শুনতে চাই। তাহলে Haemophilus influenza is found on the mucous membrane of the upper respiratory tract, 4%. It is the most common causes of bacterial meningitis in children aged 5 months to 5 years. Other infection, তাহলে প্রথমে যদি what are the lesion caused by Haemophilus influenza, তাহলে আমাকে বলতে হবে meningitis কাদের করে, বাচ্চাদের। and other infection otitis media, sinusitis, pneumonia, epiglottitis. তাহলে তার বাইরে আর কি কি করছে, ইনফ্লুয়েঞ্জা, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা মানে ইনফ্লুয়েঞ্জা, মেনিনজাইটিস করছে, নিউমোনিয়া, অটাইটিস মিডিয়া, সাইনোসাইটিস এন্ড এপিগ্লটিস। দিস আর দ্য লিশন caused by Haemophilus influenza. Next. অনেক সময় জিজ্ঞাসা করা হয় why 5 months to 5 years. MCQ, sorry, Viva question. Infant under 3 months may have serum antibody from mother. During this time, Haemophilus influenza is rare, but subsequently the antibody had disappeared. তখন ইনফেকশনটা হতে পারে। তাহলে 3 মান্থ সবাই তোমরা জানো এই পর্যন্ত আসলে ম্যাটারনাল অ্যান্টিবডি থাকে, সেই জন্য এই সময় ইনফেকশন হতে পারে। তবে আস্তে আস্তে যখন অ্যান্টিবডি চলে যায় তখন আবার ডিজিজ ডেভেলপ করে। The use of conjugated vaccine, জিজ্ঞাসা করা হবে যে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার অ্যাগেইনস্ট ভ্যাকসিন আছে কি, অবশ্যই আছে। ক্যাপসুলার অ্যান্টিজেন দিয়ে আমরা ভ্যাকসিনটা তৈরি করছি। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি diphtheria toxoid or other carrier protein has reduced the incidence of meningitis. Meningitis এর জন্য আজকাল ভ্যাকসিন দেওয়া হয়। কি ইউজ করা হয়, ক্যাপসুলার পলিস্যাকারাইড ইউজ করা হয়। কোন কোন অর্গানিজমের অ্যাগেইনস্ট ভ্যাকসিন দেয়, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, নাইসেরিয়া মেনিনজাইটিস, এগুলি সবই কনজুগেটেড ভ্যাকসিন। তোমরা আমাকে কোশ্চেন করতে পারো ওয়াই কনজুগেটেড, কারণ কনজুগেটেড না দিলে আদার ক্যারিয়ার প্রোটিনের সাথে যদি অ্যাটাচ না করে দেওয়া হয় তাহলে ওদের এফিকেসি খুব বেশি থাকে না, সেজন্য তাদেরকে সাধারণত ক্যারিয়ার প্রোটিনের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়। নেক্সট, এইসব ভ্যাকসিন কিন্তু দেওয়া হচ্ছে। তাহলে কি হচ্ছে, তাহলে একটু কি কি লিশন করে, আগে স্লাইডটাতে আসে, কি কি লিশন করে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা সেটা আমরা দেখলাম। এখন এটা এগুলি হচ্ছে এমসিকিউ। এখন আমি ল্যাবরেটরি ডায়াগনোসিসটা বলি। আমি অ্যাকচুয়ালি এখানে করি নাই কেন, কারণ মেনিনজাইটিস যখন পড়বে তখন অ্যাকচুয়ালি সবকিছু এসে যাবে ল্যাবরেটরি ডায়াগনোসিস। তাহলে ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ মেনিনজাইটিস কজ বাই হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, যেহেতু আমি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা পড়ছি সেজন্য। আরেকটা কোশ্চেন আসতে পারে কজেস অফ মেনিনজাইটিস, অনেক অর্গানিজম যে মেনিনজাইটিস হয় তাদের সবগুলি বলতে হবে, সেগুলো আমরা পরে না হয় ডিসকাস করবো। এখন হচ্ছে কজেস, গিভ দ্য ল্যাবরেটরি ডায়াগনোসিস, খুব কমন কোশ্চেন এটা। ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ মেনিনজাইটিস caused by Haemophilus influenza। তোমাকে একদম বলেই দিল Haemophilus influenza দিয়ে মেনিনজাইটিস হচ্ছে, হাউ ক্যান ইউ ডায়াগনোস? তাহলে আমাকে কি নিতে হবে, স্যাম্পল, অবভিয়াসলি আমাকে নিতে হবে সিএসএফ এবং আর কি নিব আমি, ব্লাড। মেনিনজাইটিস ব্লাড ঘুরেই কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাচ্ছে,
তাহলে আমাকে ব্লাড নিবো আর একটা কি করবো আর একটা সিএসএফ। এখন সিএসএফ নিয়ে আমি কি করবো? সিএসএফ নিয়ে আমি প্রথমে তাকে দেখতে হবে ফিজিক্যাল এক্সামিনেশন অফ দ্য সিএসএফ। এগুলো স্লাইডে নাই, আমি বলছি ফিজিক্যাল এক্সামিনেশন। নর্মালি সিএসএফ কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার, যেই মাত্র ব্যাকটেরিয়া ওখানে গ্রো করবে তখন সে টার্বিড অথবা ক্লাউডি হয়ে যাবে। তাহলে ফিজিক্যাল এক্সামিনেশন কি পাবো? টার্বিড অথবা ক্লাউডি সিএসএফ। ঠিক আছে, তারপরে দেখো মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। সেল মাইক্রোস্কোপি আমরা কি দেখবো? সিএসএফ এর সেল কাউন্ট, এগুলো তো আমি ক্লিনিক্যাল প্যাথোলজিতেও পড়িয়েছি। সেল কাউন্ট দেখো, নর্মালি সিএসএফ এ যে সেল থাকে সেটা 0 to 5, 0 to 5, এবং যে সেল সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে লিম্ফোসাইট। 0 to 5 এর মধ্যে 100% লিম্ফোসাইট হচ্ছে নরমাল। তাহলে আমি যেটা মেনিনজাইটিস করছি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এখানেও আমি সেল কাউন্ট পাবো, বাট সেল কাউন্ট ইজ ইনক্রিজ। সেল ব্যাকটেরিয়া গ্রো করছে, সেল কাউন্ট ইনক্রিজ করছে। এখানে সেল কাউন্ট ইনক্রিজ করতে মোস্টলি যে সেলটা পাবো সেটা কি সেল হবে বলো এখন দেখি। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস কোন সেল পাবো? লিম্ফোসাইট, নিউট্রোফিল নাকি? হ্যালো, নিউট্রোফিল। ভেরি গুড। তাহলে এখানে পলিমর মানে পায়োজেনিক মেনিনজাইটিস অথবা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। পায়োজেনিক মেনিনজাইটিস মানে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, মানে পলিমার, পি ফর পি। তাহলে পলিমর পাবো, পলিমর দ্যাট মিন্স নিউট্রোফিল। তাহলে এখানে আমরা নিউট্রোফিল অনেক বেশি পরিমাণে পাবো। আর হচ্ছে সেল কাউন্ট ইনক্রিজ উইথ প্রিডমিনেন্ট নাম্বার অফ নিউট্রোফিল। তাহলে নরমালি আমরা দেখলাম, অ্যাবনরমালি কি সেটা দেখলাম। এখন আসলে বায়োকেমিক্যাল টেস্ট। বায়োকেমিক্যাল টেস্টে আমরা সুগার এবং প্রোটিন। নরমালি সুগার থাকে 45 to 85, হ্যাঁ, মিলিগ্রাম পার ডিএল, এটা হচ্ছে সুগার। প্রোটিন থাকে 3 গ্রামের মতো, 3 গ্রামের নিচে। তাহলে দেখো, তাহলে সুগার এবং প্রোটিন এটা নরমালি আমি বললাম, কিন্তু অ্যাবনরমালি যখন এখানে ব্যাকটেরিয়া গ্রো করবে তখন প্রোটিন কি হবে? প্রোটিন ইনক্রিজ করবে। যে কোনো ইনফ্লামেটরি কন্ডিশনে প্রোটিন ইনক্রিজ করে, সেটা সবাই জানো, মোর দেন 3 গ্রামের উপরে হবে। আর সুগারটা যেটা হবে, সুগার হচ্ছে ডিক্রিজ। সুগার নরমাল থাকবে না, নরমালি আমি বললাম কত থাকে, এটা হচ্ছে যখনই পায়োজেনিক মেনিনজাইটিস অথবা ব্যাকটেরিয়া সুগার ইজ ডিক্রিজ, অনেক সময় 0 পর্যন্ত চলে আসতে পারে। ডিক্রিজটা কেন হবে সেটা আমি বলি। প্রোটিন ইনক্রিজ আমি বললাম ইনফ্লামেটরি কন্ডিশন, এটা হচ্ছে একটা, তোমরা ট্রানজিটিভ এবং এক্সুডেটিভ ফ্লুইড নিশ্চয় পড়েছো। এটা হচ্ছে কি রকম ফ্লুইড? সিএসএফ যখন মেনিনজাইটিস হচ্ছে সেটা হচ্ছে এক্সুডেটিভ ফ্লুইড। এক্সুডেটিভ ফ্লুইডে প্রোটিন সবসময় ইনক্রিজ থাকে। আর সুগার কেন ডিক্রিজ হচ্ছে? এখানে অনেক বেশি ব্যাকটেরিয়া গ্রো করছে এবং ব্যাকটেরিয়ার নিউট্রিশনটা কি হচ্ছে? সুগার। সব সুগার গুলি সে খেয়ে ফেলতেছে। নিউট্রিশন হচ্ছে সুগার, সুগার খেয়ে ফেলার জন্য সুগার হচ্ছে ডিক্রিজ। তুমি জিজ্ঞাসা করবে তাহলে সুগার হচ্ছে ডিক্রিজ। যে কোনো পায়োজেনিক মেনিনজাইটিসে একই রকম রেজাল্ট আসবে। তোমরা একটা জায়গায় পড়লে অন্য একটা জায়গায় ফিট করে দিতে পারো। যেমন যদি তোমাকে বলে মেনিনজাইটিস কজ বা স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া, একই রকম আসবে, শুধুমাত্র আমাদের স্টেনিং এবং কালচারে ডিফারেন্ট। তারপরে দেখো, তাহলে বায়োকেমিক্যাল টেস্ট করলাম, এখন আসে মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট। এই সিএসএফটা নিয়ে আমাকে দেখতে হবে এখানে কোন ব্যাকটেরিয়া গ্রো করেছে। তাহলে আমি কি করব? তাকে স্টেনিং করব। স্টেনিং করলে আমি কি পাবো? এই যেহেতু আমাকে বলেই দেওয়া হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, তাহলে গ্রাম স্টেইন করব। গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, শর্ট ব্যাসিলাই অথবা কক্কো ব্যাসিলাই পাবো, তাই না? তাহলে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই অথবা কক্কো ব্যাসিলাই এখানে পাচ্ছি, স্টেনিং করব। তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কালচার। কালচারে আমি কোথায় বসাবো এটাকে? চকলেট আগের মিডিয়া উইথ 5% কার্বন ডাইঅক্সাইড। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা কিরকম কলোনি আসবে এটা আমাদের দরকার। হ্যাঁ, তাহলে কালচারটা আমরা করবো। কালচারটা করার পরে সিএসএফটা নিয়ে আমাদের কি করতে হবে? র্যাপিড একটা টেস্ট করা হবে। এগুলি করতে কালচারে অনেক সময় গ্রোথ আসে না, স্টেনিং করলে অনেক সময় বুঝতে পারে না। তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু তার ক্যাপসুলার পলিস্যাকারাইড আছে, এটা টেস্ট করা হয়। এটার নাম হচ্ছে ল্যাটেক্স এগ্লুটিনেশন টেস্ট। ল্যাটেক্স এগ্লুটিনেশন টেস্ট। ল্যাটেক্স কি তোমরা জানো? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনে পড়েছে, একটি নার্ভ পার্টিকেল যেটা দিয়ে কোড করে অ্যান্টিজেনকে কোড করে সিরামের সাথে অ্যাড করা।
যদি স্পেসিফিক অ্যান্টিবডি সিরামে থাকে তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন। তাহলে আমাকে কি করতে হবে? ল্যাটেক্স এগ্লুটিনেশন টেস্ট ফর র্যাপিড ডিটেকশন অফ ক্যাপসুলার অ্যান্টিজেন। তাহলে আমরা এভাবে করতে পারি, ক্যাপসুলার অ্যান্টিজেনটা ডিটেকশন করতে পারি। উইদিন 10 মিনিটস আমি বুঝে যাবো এটা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার অ্যান্টিজেন নাকি স্ট্রেপ্টোককাস নিউমোনি নাকি নাইসেরিয়া মেনিনজাইটিস। এগুলো কিটস আছে। তাহলে লেটেস্ট গ্লুটিনেশন টেস্ট ফর ডিটেকশন অফ ক্যাপসুলার অ্যান্টিজেন, ঠিক আছে। তাহলে এটা দিয়ে আরেকভাবে ক্যাপসুলার অ্যান্টিজেন ডিটেক্ট করা যায়, আচ্ছা এটা পারবে। তাহলে ক্যাপসুলার অ্যান্টিজেন ল্যাটেক্স এগ্লুটিনেশন টেস্ট, কোঅ্যাগ্লুটিনেশন টেস্ট, কাউন্টার ইমিউনোইলেক্ট্রোফোরেসিস। আরেকটা তোমার মনে রাখতে পারবে ক্যাপসুলার অ্যান্টিজেন তোমরা কিভাবে ডিটেক্ট করতে পারো, নিউমোকক্কের সময় আমরা পড়েছি, যার নাম হচ্ছে কি, দেখি কার মনে আছে কিনা। নিউমোকক্কাইতে আমরা পড়েছি কি না ওটা, কুইলাং রিঅ্যাকশন, তাই না? মনে পড়ছে এখন? জি ম্যাম। কুইলাং রিঅ্যাকশন। তাহলে আমরা এখানে ল্যাটেক্স এগ্লুটিনেশন এই রিলেশনে আমরা বলছি আমরা কি কি ভাবে ক্যাপসুলার অ্যান্টিজেন ডিটেকশন করতে পারি। তোমাকে তুমি ল্যাটেক্স বললে টিচার বলবে যে আর কি কি ভাবে বলো, তখন তুমি ল্যাটেক্স এগ্লুটিনেশন টেস্ট বললে কোএগ্লুটিনেশন, স্টেফাইলোকক্কাস অরিয়াসে পড়েছে কোএগ্লুটিনেশন, কাউন্টার ইমিউনোইলেক্ট্রোফোরেসিস, এটা জানো কি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের সময় পড়েছে, কাউন্টার ইমিউনোইলেক্ট্রোফোরেসিস, আরেকটা হচ্ছে কোলান রিঅ্যাকশন। এগুলি জিজ্ঞাসা করা হয়। তাহলে এভাবে আমরা ডায়াগনোসিসটা করতে পারি। তাহলে আমার ডায়াগনোসিস হচ্ছে মেনিনজাইটিস কজ বাই হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। নরমাল সিএসএফ এর সাথে আমরা অ্যাবনরমালটা কি হচ্ছে সেটা দেখছি, সেটা হচ্ছে টার্বিড অথবা ফিজিক্যাল এক্সামিনেশন মাইক্রোস্কোপিক আমার সেল কাউন্ট বাড়বে, মোস্টলি পলিমর্ফ থাকবে। বায়োকেমিক টেস্টে সুগার অনেক কমে যাবে। কেন কমে যাবে? ব্যাকটেরিয়া সুগার খেয়ে ফেলতেছে। প্রোটিন যেহেতু এটা এক্সুডেটিভ ফ্লুইড ইনফ্লামেশন সেহেতু প্রোটিন ইনক্রিজ। আর মাইক্রোবায়োলজিক্যাল টেস্টের মধ্যে স্টেনিং করলে, গ্রাম স্টেন করলে আমরা গ্রাম নেগেটিভ অ্যাসিলাই পাবো। আর কালচার আমরা করব হচ্ছে চকলেট আগার মিডিয়া উইথ 5 to 10% কার্বন ডাইঅক্সাইড। আর কি করতে পারি আমরা? আর হচ্ছে ল্যাটেক্স এগ্লুটিনেশন টেস্ট ফর দ্য ডিটেকশন অফ দ্য ক্যাপসুলার অ্যান্টিজেন। তাহলে এইভাবে থাকবে। আর ক্যাপসুলার অ্যান্টিজেন আমরা আর কি কিভাবে ডিটেকশন করতে পারি? কুইলান রিঅ্যাকশন, কোএগ্লুটিনেশন, কাউন্টার ইমিউনোইলেক্ট্রোফোরেসিস। নেক্সট, তাহলে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা শেষ। হিমোফিলাস ডুক্রি থেকে দুটো লাইন। হিমোফিলাস ডুক্রি অ্যাকচুয়ালি ইট ইজ এ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এটা কি করে? একটা শ্যাঙ্কার তৈরি করে। শ্যাঙ্কার দুটো টাইপের আছে, একটা হার্ড আর একটা হচ্ছে সফট। সফটটা করছে হিমোফিলাস ডুক্রি, হার্ড শ্যাঙ্কার যে করছে সেটা হচ্ছে ট্রিপোলোমা প্যালিডা। Shankar consists of a red ulcer. Ulcer could be on the genitalia with marked swelling and tenderness. The regional lymph nodes are enlarged and painful. তাহলে আর যেটা সিফিলিসে করছে তার অপোজিট। হার্ড মানে হচ্ছে একদম পেইনলেস থাকে, সেটা অত টেন্ডারনেস নাই কিছু, রিজিওনাল লিম্ফ নোড ইনলার্জ হচ্ছে বাট নট পেইনফুল। হ্যাঁ, তাহলে হিমোফিলিয়া এটা জিজ্ঞাসা করে হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট সফট শ্যাঙ্কার ফ্রম হার্ড শ্যাঙ্কার। আচ্ছা, তাহলে অর্গানিজমের ডিফারেন্স, তারপর হিমোফিলাস ডুক্রি কজেস শ্যাঙ্কার, যেটা হচ্ছে সফট শ্যাঙ্কার, খুব ইম্পর্টেন্ট, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। শ্যাঙ্কার কনসিস্টস অফ যে সফট শ্যাঙ্কারটা এটা একটা আলসার হবে জেনিটালিয়ার মধ্যে with marked swelling and tenderness. The regional lymph node are enlarged and very much painful. এটা হচ্ছে হিমোফিলাস ডুক্রি। নেক্সট, আচ্ছা এগুলি আর দরকার নেই আমাদের, অত ডিটেলস আমরা করবো না। নেক্সট ডিটেলস এরপরে স্লাইডে। আচ্ছা, তাহলে এটা এইটুকু পর্যন্তই থাকুক। আমরা নেক্সট ক্লাসে আরো এটা পড়ানোর আগে আমাদের কিছু বাকি আছে, আমরা মাইক্রোপ্লাজমা ক্লামাইডিয়া রিকেট সেগুলো পড়বো। হ্যাঁ, আমি অলমোস্ট একদম লাস্টে চলে এসেছি, ঠিক আছে। আমি তোমাদেরকে বলেছি সিস্টেমিক ব্যাকটেরিওলজি প্রায় অলমোস্ট আমরা একদম শেষের দিকে এসে গেছি আমার পোর্শন, আর খুব বেশি বাকি নেই। আমরা সেপ্টেম্বরের মিডলে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর যা যা কোশ্চেন আমরা বলছি সেগুলি তোমরা নোট করে রাখবে এবং পড়বে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে বলবো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সেলিম ভাই এটা একটু লাস্ট যেটা দেখি, এটা আরো চলে যাবে তো, স্কিপ স্লাইড আছে আর কি আছে।
একটু জোরে থাকো, একটু জোরে থাকো। শেষে তো এই যে এর পরের দিন না এটা পড়াবো বুঝছো? আচ্ছা, অবশ্যই বুধবারে তো আমার বাসা থেকে আচ্ছা, ঠিক আছে, এটাই ঠিক আছে। এখানে আসলে বুধবারে তো লকডাউন, এখান থেকে আসতে কতদিন আসছে আজকে?